বন্ধুগণ নমস্কার। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স চ্যানেল। আজকে আমি যে একটা স্টোরি, বিশেষ গুরুত্বপূর্ণ স্টোরি আলোচনা করতে চলেছি, সেইটা এখনকার এই অঞ্চলের জন্য খুব প্রাসঙ্গিক স্টোরি জিওপলিটিক্স হিসাবে। সেই স্টোরিটা হচ্ছে যে গতকাল পাকিস্তানের যে ডন পত্রিকা আছে, সেই ডন পত্রিকায় দুটো নিউজ ছেপেছে। একটা নিউজ হচ্ছে ইরান থেকে একটা ডেলিগেট, সেই ইরানের যিনি স্পিকার তার নেতৃত্বে পাকিস্তানে এসেছে। আরেকটা হচ্ছে ইরানের একজন উচ্চপদস্থ মন্ত্রী, মানে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, সেও পাকিস্তানে এসেছে। তো গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পাকিস্তান ঘরে বাইরে উভয় ক্ষেত্রে ব্যর্থ। আপনারা যদি সেই ভিডিওটা শুনে থাকেন তাহলে বোধহয় জানবেন যে আমি শেষের দিকে বলেছিলাম যে পাকিস্তান কীরকম প্যাঁচে পড়ে গেছে। পাকিস্তান প্যাঁচে পড়ে গেছে না, পাকিস্তান এখন মানে সাঁড়াশির মাঝখানে পড়ে গেছে বলা যায়। যদি বলছেন কেন বলছি, দেখুন ব্যাপারটা হচ্ছে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে একটা ডিল করেছে। কিসের ডিলটা? ডিলটা হচ্ছে আপনার সিকিউরিটি ডিল। সিকিউরিটি ডিলটা হচ্ছে পাকিস্তান সৌদি আরবকে সাহায্য করবে যদি কোনো কারণে সৌদি আরব আক্রান্ত হয়। আর সৌদি আরবও সেই ডিলে বলেছে যদি পাকিস্তান কোনো কারণে আক্রান্ত হয় তাহলে পরে সৌদি আরব তাকে সাহায্য করবে। তো পাকিস্তানের আক্রান্ত হওয়ার ভয় কার কাছ থেকে, সেটাও আমাদের একটু আলোচনা করে নেওয়া দরকার। পাকিস্তান প্রথম তো ভয় করে যে ভারত থেকে যদি কোনো সময় আক্রমণ হয়, কারণ তারা অপারেশন সিন্দুরের পর থেকে রীতিমতো বিষয়টাকে নিয়ে ভীত হয়ে আছে। অপারেশন সিন্দুরের যে ধাক্কাটা পাকিস্তানকে লেগেছে সেটা পাকিস্তান এখনও কিন্তু ভুলে উঠতে পারেনি। এর বাইরে আফগানিস্তানের সঙ্গে অল্প স্বল্প লড়াই চলছে, কিন্তু আফগানিস্তান তুলনামূলক বিচারে অনেক দুর্বল রাষ্ট্র। যদিও আফগানিস্তানও তাদের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু এই দুটো কারণে পাকিস্তানের একটা ভয় আছে। আর সবচেয়ে যে কারণে ডিলটা করেছে সেটা হচ্ছে সৌদি আরব থেকে টাকা পাওয়ার জন্য। এর মধ্যেই পাকিস্তান সৌদি আরবে একটা বিরাট ফৌজের ব্যাচ সেখানে পাঠিয়ে রেখেছে। আর সৌদি আরব ডিলটা এই কারণে করেছে যে সৌদি আরবের ভয় হচ্ছে মূলত ইরান থেকে, কারণ ইরান সৌদি আরবের এই যে বৃদ্ধি বা সৌদি আরব যে জিসিসি কান্ট্রিগুলোর নেতৃত্ব করতে চাইছে বা করছে, মানে সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, বাহরিন, জর্ডন, এইসব দেশগুলো, এবং যেহেতু সৌদি আরবের আর্থিক অবস্থা অনেক গুণ ভালো আর আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো, এবং ইরানের সঙ্গে সৌদি আরবের একটা বরাবরের যে লড়াই টেনশন কিন্তু আছে, সেটা একটা অন্য পক্ষও আছে তার। তো সেইটা আপনারা কম বেশি জানেন, সেটার আমি এখানে বিশেষ আলোচনা করতে চাই না। তো বিষয়টা হচ্ছে যেমন পাকিস্তান কেন প্যাঁচে পড়ে গেছে। প্যাঁচে পড়ে গেছে এই জন্য যে এই যে চুক্তিটা করেছে, এই চুক্তিটা অনুযায়ী তাহলে পাকিস্তানকে সৌদি আরব আক্রান্ত হলে সাহায্য করতে হয়। কিন্তু ইদানিংকালে এই যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ইরান কিন্তু সৌদি আরবেও আক্রমণ করেছে। ওই যে ডিসিসি কান্ট্রিগুলোর এমন কোনো দেশ নাই যে কান্ট্রিগুলোতে, যে দেশটাতে ইরান আক্রমণ করেনি। ইউএইতে পর্যপুরি আক্রমণ করেছে আগে, যদি ইদানিংকালে সেটা একটু কম আছে। অনেকে সন্দেহ করছে ইউএইর সঙ্গে ইরানের বোধহয় ভিতরে ভিতরে কোনো ডিল হয়েছে কিনা, মানে আবুধাবি, দুবাইয়ের সাথে। দ্বিতীয় হচ্ছে বাহারিন এবং কুয়েতে এই গতকাল পর্যন্ত আক্রমণ করেছে। কাতারও একবার দুবার আক্রমণ করেছে এর মধ্যেই, এবং কাতারে এর আগেও বেশ কয়েকবার আক্রমণ করেছে। জর্ডনে আক্রমণ করেছে, সেখানে আবার 2জন আমেরিকান সৈন্য মারা গেছে আর একজন নিখোঁজ হয়েছে, মানে সম্ভবত সেও মারা গেছে কিন্তু তার খোঁজই পাওয়া যাচ্ছে না বলছে। তো ফলে এই ভয়টা সৌদি আরবের আছে যে যে কোনো সময় ইরান আমাদের উপর আক্রমণ করতে পারে, এবং ইরানের এই আক্রমণটাকে রোধ করার জন্যই সৌদি আরব মূলত পাকিস্তানের সঙ্গে ডিলটা করেছে। পাকিস্তানের তো প্রায় 24-25 কোটি জনসংখ্যা আর 10-15 লাখ সৈন্যও আছে। তাছাড়া পাকিস্তানটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে কারণে এই যে
ওআইসি কান্ট্রিগুলো পাকিস্তানকে একটু মানে দিয়ে চলে, গুরুত্ব দিয়ে চলে, তার পিছনে কারণটা হচ্ছে পাকিস্তান এই যে আইওসি কান্ট্রিগুলো আছে, সেই আইওসি কান্ট্রিজগুলো, ওআইসি কান্ট্রিজগুলো, অর্গানাইজেশন অফ ইসলামিক রিপাবলিক বা ইসলামিক কান্ট্রিজ, তো তার রিপাবলিক তো না, ইসলামিক কান্ট্রিজ, তো তার মধ্যে একমাত্র দেশ যাদের কাছে পরমাণু হাতিয়ার আছে। শোনা যায় পাকিস্তানের কাছে ছোটো বড়ো মিলিয়ে নাকি প্রায় 190টার মতো পরমাণু বোমা আছে। এর বাইরে পাকিস্তানের এয়ারফোর্স মোটামুটি শক্তিশালী, নেভিতেও একটা বড় পারদর্শিতা পাকিস্তানের আছে। এই কারণে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে এই ডিলটা করেছে। এই ডিলটা করার জন্য সৌদি আরবের কাছ থেকে পাকিস্তান একটা বড় অঙ্কের টাকাও পেয়েছে। যেমন সৌদি আরবের কাছে পাকিস্তানের 3 বিলিয়নের একটা ঋণ ছিল, ধার। পাকিস্তান তো সর্বত্র ধার করে বেড়ায়, কটরা নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। সে এখন যে শাহবাজ শরীফ আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাকে কটরা শরীফ বলা হয়। অর্থাৎ সবসময় একটা কটরা যে ভিক্ষা মাগার মতো করে নিয়ে ঘুরে বেড়ায়, এটা নিন্দুকেরা বলে। তো এটা এখানে প্রাসঙ্গিক নয়, তবু আমি বললাম আর কি ঘটনাটা, এটা হয়েছে, বদনাম হয়ে গেছে একটা আর কি আসলে। এরপরে দেখা গেল সৌদি আরব ওই চুক্তির ভিত্তিতে ওই 3 বিলিয়ন যে লোনটা ছিল, সেই 3 বিলিয়ন লোনটাকে রোল ওভার করে দিল। অর্থাৎ ওটাকে আবার একটা পরের যে কিস্তির জন্য ওটাকে এগিয়ে দিল আর কি, বটভরার যেটাকে আমরা বলি, সেটা রোল ওভার করে দিয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে আরও $5 বিলিয়ন জামানতের সুবিধা, যাতে ফরেন এক্সচেঞ্জটা রক্ষা হয়, ফরেন এক্সচেঞ্জের যাতে কোনো সমস্যা না হয়। আর এর বাইরেও $3 বিলিয়ন যে নতুন একটা ঋণ, বিশেষত বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য ঋণ, সেটাও সৌদি আরব দিয়েছে। তাহলে এটা আর্থিক দিক থেকে পাকিস্তানের কাছে একটা কোরামিনের কাজ করেছে। কারণ পাকিস্তানের যে আর্থিক অবস্থা সেটা অত্যন্ত খারাপ, সেই অবস্থাটাকে খানিকটা একটা কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখার মতো একটা ব্যবস্থা সৌদি আরব করেছে। এখন বিষয়টা হচ্ছে, এর মধ্যে দেখা গেল কি, সৌদি আরব ইয়েমেন, সৌদি আরবের উপর দিকে হচ্ছে আপনার স্ট্রেট অফ হরমুজ, আর নিচের দিকে হচ্ছে রেড সি। তো স্ট্রেট অফ হরমুজ দিয়ে সৌদি আরবের যে তেল পাঠানো, সেই তেল পাঠানোটা প্রায় বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে ম্যাপটা আমি ছোট করে দেখাতে পারি। সেটা হচ্ছে যে দেখুন, এই ম্যাপটা আমি দেখাতে পারি আপনাদেরকে, এখান থেকে খানিকটা বুঝতে পারবেন বিষয়টা। যে দেখুন, সৌদি আরবের যে উপরের দিকটা, সৌদি আরবের যে উপরের দিকটা, সেই উপরের দিকটা হচ্ছে ওই যে যেটা একটা মানে ভিয়ের মতো, বা ভি উল্টে গেলে যেরকম হয়, সেটা একটা যেমন আছে, ওই যে লাল একটা চিহ্ন দেওয়া আছে, ওটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। আর তার উপর দিকে হচ্ছে ইরান। আর এই নিচের দিকে যেটা দেখছেন, এই নিচের দিকটা হচ্ছে যে আপনার রেড সি। তো এই রেড সি থেকে যখন এই স্ট্রেট অফ হরমুজের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, তখন সৌদি আরব কী করছিল, এই দেখুন ওই যে ছোট্ট জায়গাটা, ওইটা হচ্ছে রেড সি। হ্যাঁ, এই রেড সি দিয়ে সৌদি আরব তেল পাঠাচ্ছিল। এখন এই রেড সির নিচেই আছে ইয়েমেন। আর ইয়েমেন, রেড সির যে নিয়ারেস্ট জায়গাটা সেই ইয়েমেনের, সেটাতে হচ্ছে ইয়েমেনের যে হুথি বিদ্রোহীরা, তারা সেখানটা কবজা করে গেছে। আর এই হুথি বিদ্রোহীদেরকে সমর্থন করে ইরান। সমর্থন করে নয়, ইরানের সমর্থনই হুথি বিদ্রোহীরা ওখানে একটা বড় অংশ ইয়েমেনে দখল করে গেছে, এবং তারা সেখানে নিজেদের প্রশাসন চালু করে গেছে, এবং সানা তাদের রাজধানী। বাকি উপরের দিকের পুরো অংশটা, সেই পুরো অংশটা ইয়েমেনের আন্তর্জাতিক যে সংস্থা, মানে ইউএন সমর্থিত সরকার, সেটাতে। হুথির দিকে কিন্তু, হুথিদের যে অংশটা, সেই অংশটাকে কিন্তু কোনো আন্তর্জাতিক সংস্থা বা অন্য কোনো দেশ স্বীকৃতি দেয়নি। শুধু ইরানের তাদের প্রতি সমর্থনটা আছে। তো এখন যখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেছে, তখন সৌদি আরব যে এটা আপনার তেলটা ওই রেড সি হয়ে পাঠাচ্ছিল। এখন পরশুদিন থেকে ইরান জানিয়ে দিয়েছে তাদের হুথি বিদ্রোহীদিকে, তারা বলে দিয়েছে যে না, আমরা আর এই পথ দিয়ে সৌদি আরবের কোনো জাহাজ যেতে দেবো না। তাহলে কী হলো, দুদিকেই ব্লক হয়ে গেল। একদিকে স্ট্রেট অফ হরমুজ ব্লক হয়ে গেল, আবার এদিকে দেখা যাচ্ছে যে রেড সিও ব্লক হয়ে গেছে। তাহলে এখন সৌদি আরব তেল কোথা দিয়ে পাঠাবে? তাহলে সৌদি আরবের তেল পাঠানোর সমস্ত রাস্তাই বন্ধ হয়ে গেল। এর ফলে আমাদের এই যে মানে পূর্ব পশ্চিম এশিয়া যাই বলি না কেন, সবটাতেই এখন একটা তৈল সংকটের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানে তো তেল নেই, আমি আগের ভিডিওতে বলেইছি।
আর তেলের দাম এর ফলে বাড়বে, ইরানও সেটা চাই যে সব দিকটা ব্লক হয়ে গেলে যখন তেল বাজারে পাওয়া যাবে না, তাহলে তেলের দাম বাড়লে তাতে একটা ক্রাইসিস তৈরি হবে। সেটা ইরানের পক্ষে সুবিধাজনক একটা অবস্থান দেবে যে ঠিক আছে, চারদিকে একটা তেলের জন্য হাহাকার শুরু হয়েছে। এখন এবারে দেখা গেল কিছুদিন আগে যখন ইরানে যে সুপ্রিম লিডারের যে ফুনারেল প্রসেশন ছিল, সেই ফুনারেল প্রসেশন থেকে একটা ফ্লাইটে করে একদল লোক ইয়েমেনে ফিরে এসেছিল এবং সৌদি আরব যেটা সন্দেহ করেছিল যে তার মধ্যে দিয়ে ইরান থেকে এই হুথি বিদ্রোহীরা প্রচুর ওই অস্ত্রশস্ত্র বা টেকনোলজি ট্রান্সফার এই জাতীয় কিছু চিপস বা কোনো যে হার্ড ড্রাইভ পেন ড্রাইভ কিছু একটা নিয়ে আসছে, এরকম কিছু একটা ব্যাপার সন্দেহ করে তারা ওই সানা এয়ারপোর্টে একটা আঘাত হানে, বম বর্ষণ করে। এখন এটা সৌদি আরব করেনি, এখন ইয়েমেনের যে আন্তর্জাতিক স্বীকৃতি সরকার তারা করেছে, কিন্তু তাদের পিছনে যেহেতু সৌদি আরবের সমর্থন আছে, তাহলে ইরান ধরেই নিয়েছে যে এটা সৌদি আরব করিয়েছে। ফলে ইরানের সঙ্গে সৌদি আরবের টেনশনটা বাড়ে এবং তারপরে ইরান সৌদি আরবে একটা মিসাইল আক্রমণও করে। ফলে দেখা যাচ্ছে যে ইরানের সঙ্গে সৌদি আরবের টেনশনটা ভীষণভাবে কিন্তু বেড়েছে, ইদানিংকালে খুব বেশি বেড়েছে। এবার তার পাকিস্তান কি করবে? পাকিস্তান যদি সৌদির সঙ্গে একটা যোগ দিয়ে যদি ইরানের উপর আক্রমণ করে, তাহলে সরাসরি পরোক্ষে পাকিস্তান কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায়। তার মানে পুরোপুরি আমেরিকার সমর্থক হয়ে যায় এবং সাথে সাথে ইসরায়েলও সমর্থক হয়ে যায়। এবং পাকিস্তানে ইসরায়েলের একটা ভয়ানক ইসরায়েল বিরুদ্ধ একটা জনমত আছে। পাকিস্তানের পাসপোর্টে কখনোই ইসরায়েল যাওয়ার অনুমতি নাই এবং ইসরায়েল যাওয়ার জন্য কোনো ভিসাও দেওয়া হয় না। তার পিছনে বিশেষ যুক্তি নেই, কিন্তু তবু একটা জনমতের চাপে ইসরায়েলকে পাকিস্তান শত্রু বলেই ধরে নিয়েছে। যদি ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সরাসরি কোনো লড়াই হয়নি, তো বিষয়টা হয়েছে এখন তাহলে পাকিস্তানের অবস্থাটা এখন ভয়ানক চাপের মধ্যে পড়েছে। এখন ইরানও এই ব্যাপারটাকে লক্ষ্য করছে যে পাকিস্তান কোন দিকে যায়। পাকিস্তান কি সৌদি আরবের সঙ্গে থাকবে, থেকে কি সৌদি আরবের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আগামী দিনে? এটাও একটা কারণ হতে পারে। এই যে দুটো ডেলিগেশন, সেই ডেলিগেশন যে এখন পাকিস্তান এসেছে, আমি ডিটেলটা আপনাদেরকে বলতে পারি। এই ডেলিগেশনে কে কে আছে এবং তারা কি আলোচনা করতে এসছে এবং কীভাবে বসেছে, সেটা আমি দেখছিলাম যে আসলে ব্যাপারটা ঘটেছেটা কি। তো দেখলাম যে একটা দলে আছে পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ, মোহাম্মদ বাকের গালিবাফ। আচ্ছা, তারপরে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি, এটা একটা প্রতিনিধি দল আছে এবং আরও তার সঙ্গে আরও কিছু লোকজন আছে। তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে স্পিকার সরদার আজিজ সাদিক পাকিস্তানের, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার। এখানে দেখা গেল যে ওই যে আব্বাস আরাকাচি পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ করে গালিবাফ, মোহাম্মদ গালিবাফ, বাকের গালিবাফ যিনি স্পিকার, তারা ওই যে পাকিস্তানের যিনি স্পিকার তার সঙ্গে বসে তারা আলোচনা করছেন, পাকিস্তান স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে। তার কিন্তু ফটো বেরিয়ে এসেছে। তারপর দেখা যাচ্ছে একটা একই সময়ে ইরানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি, তিনি ইসলামাবাদে এসে পৌঁছেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি আবার তার সঙ্গে একটা প্রতিনিধি দল আছে এবং তার সঙ্গে মিটিং করছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিফ মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এই যে দুটো সফর যে পাকিস্তানি ইরান থেকে এসেছে, এর পিছনের লজিকটা কি, সেটাই সবাই এই যে জিওপলিটিক্সে খুঁজে বের করার চেষ্টা করছে। লজিকটা এই যে এটা হতে পারে যে ইরান পাকিস্তানের মনোভাবটা বোঝার চেষ্টা করছে। আর হয়তো পাকিস্তান যেহেতু আগে আমেরিকার সঙ্গে একটা বোঝাপড়া করার চেষ্টা করেছে এবং যেভাবে আমেরিকা ইরানের উপর আক্রমণ করে আমেরিকা একদম ইরানকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছে। ইরানের সবচেয়ে বড় যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটাও গত পরশু রাতে বা গতকাল কোনো একটা সময়ে সেটাও আমেরিকা ধ্বংস করে দিয়েছে এবং একদিনে আমেরিকা 500-700 করে মিসাইল বম বর্ষণ করছে ইরানের উপরে। ইরানকে একেবারে সেই ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়ার মতো অবস্থা করছে। তাহলে পাকিস্তান যাবে কোন দিকে? পাকিস্তান কি সৌদি আরবের হয়ে ইরানের সঙ্গে লড়াইয়ে নামবে?
অথবা নিরপেক্ষ থাকলেও সৌদি আরব অসন্তুষ্ট হবে, কারণ তারা টাকা দিয়ে রেখেছে এবং এই যে সৈন্য সৌদি আরবে রাখা আছে তার জন্য ডেফিনেটলি মাসে মাসে নিয়মিত একটা টাকা দিতে হচ্ছে। তাদের যে বেতন, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, এটা তো পাকিস্তানকেই করতে হবে। তো ফলে সেই টাকার জন্য একটা টাকা দিতে হচ্ছে। সৌদি আরব তো খুব ধনী দেশ এবং দেশ হিসেবেও খুব ছোট নয়। তাহলে এখন ইরানের সঙ্গে পাকিস্তান যুদ্ধ লাগবে কি না, এটা একটা প্রশ্ন। পাকিস্তানের এখন উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে এই যুদ্ধটাকে কিভাবে কমিয়ে আনা যায়, আমেরিকা ইরানের যুদ্ধটাকে কমিয়ে আনা যায়, এবং কোনো কারণে এই যুদ্ধটা যেন না এই সৌদি আরবের সঙ্গে ইরানের আগামী দিনে বেশি বাড়াবাড়িটা শুরু হয়, তাতে করে পাকিস্তান আরও বেশি সংকটে পড়বে। তো পাকিস্তানের পক্ষে একুল রাখি নকুল রাখি এই দুরকম একটা অবস্থায় পড়বে। আর যদি কোনো কারণে পাকিস্তান সৌদি আরবের হয়ে ইরানে আক্রমণ করে বসে, তাহলে ইরানও কিন্তু পাকিস্তানকে কোনো মতেই ছাড়বে না, ভয়ানকভাবে আক্রমণ করবে। ইরানের সঙ্গে পাকিস্তানের বর্ডার আছে, এটা একটা ব্যাপার। তার সাথে সাথে ইরান কী করবে, হয়তো দেখা যাবে যে আফগানিস্তানকেও আরও অ্যাক্টিভেট করে দিল, তখন পাকিস্তানের বিপদ আরও বাড়বে। তাহলে এখন দেখা যাচ্ছে যে সৌদি আরবের সঙ্গে চুক্তিটা করে পাকিস্তান একটা সাঁড়াশির প্যাঁচের মধ্যে পড়ে গেছে, একুল রাখি নকুল রাখি। ইরানের সঙ্গে যুদ্ধেও যেতে পারছে না, তাতে করে সৌদি আরবকে সমর্থন করে আমেরিকা এবং ইসরায়েলকে সমর্থন করতে তো ওই ব্লকে চলে যেতে হয়। আবার যদি যুদ্ধে চলে যায় তাহলে ইরানের ভয়ানক বিষদৃষ্টিতে পড়ে যাবে, তখন ইরানের সঙ্গে পাকিস্তানের আরেক প্রস্তযুদ্ধ শুরু। এবং ইদানিংকালে ইরানও যে পরিমাণ শক্তি প্রদর্শন করেছে আমেরিকার সঙ্গে এই যুদ্ধে, তাতে কিন্তু পাকিস্তানও ভয়ে আছে যে এরকম কোনো যুদ্ধ আমরা ইরানের বিরুদ্ধে শুরু করলে সৌদি আরবের হয়ে, তাহলে কিন্তু ইরান আমাদেরকে ছেড়ে কথা বলবে না, এবং সেক্ষেত্রে আমাদের আরেকটা যে ওয়ার ফ্রন্ট কিন্তু খুলে যাবে। ফলে পাকিস্তান এখন সব মিলিয়ে ভয়ানক চাপে আছে। পাকিস্তান চায় আমেরিকার সঙ্গে ইরানের যা যুদ্ধ হচ্ছে হোক, কোনো কারণে ইরান যেন সৌদি আরবে আক্রমণ না করে বিশেষত। আর আরও চাইবে যে ওই গালফ কান্ট্রিগুলোর সঙ্গে যেহেতু কম বেশি পাকিস্তানের সম্পর্ক ভালো, তাহলে গালফ কান্ট্রির উপর আক্রমণ না হয় এটা চাইবে। কিন্তু ইরানের পক্ষে তো আমেরিকায় আক্রমণ করা সম্ভব হচ্ছে না। ফলে ইরানকে আক্রমণ করতে হলে এই গালফ কান্ট্রিগুলো উপরে করতে হবে যেখানে আমেরিকান বেস আছে, এবং যেহেতু এরা আমেরিকার যথেষ্ট পৃষ্ঠপোষক, এইরকম একটা প্যাচের মাঝে এখন এই মুহূর্তে পাকিস্তান পড়েছে। তো পাকিস্তানের যে সরকার, তারা আগামী দিনে কী করে সেটাই দেখার। কিন্তু ক্রাইসিসটা যে জায়গায় পৌঁছেছে, দীর্ঘদিন পাকিস্তানের পক্ষে চুপচাপ থাকা বা কোনো না কোনোভাবে ব্যাপারটা জোড়াতালি দিয়ে মিটমাট করানো, এটা কিন্তু বেশি দিন সম্ভব হবে না। একটা সময় আসবে যখন কিন্তু বাধ্য হবে পাকিস্তান সৌদি আরব হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বা যুদ্ধ করতে বা মিসাইল, ড্রোন ইত্যাদি ইত্যাদি দিয়ে আক্রমণ করতে। তখন ইরানের সঙ্গে পাকিস্তান আরেকটা যুদ্ধের ফ্রন্ট খুলে যাবে। আর না হলে যেটা হবে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যে চুক্তিটা আছে, সিকিউরিটি যে এগ্রিমেন্টটা আছে, সেই এগ্রিমেন্টটা আগামী দিনে নষ্ট হয়ে যাবে। এবং সৌদি আরবও চাইছে যে জিসিসি কান্ট্রিগুলো, গালফ কোঅপারেশন কাউন্সিল, তাদেরকে এক কাট্টা করে কীভাবে ইরানের বিরুদ্ধে লড়াইটাকে আরও বেশি ক্ষুরধার করা যায়, তাতে প্রয়োজনে ইসরায়েলের সাহায্য নিয়ে হলেও বা আমেরিকার সাহায্য নিয়ে হলেও, সেটা সৌদি আরবে কিন্তু বড় দেশ হিসাবে এখন একটা চেষ্টায় লেগে আছে। ফলে এই যে ওই অঞ্চলে যে যুদ্ধের গতি প্রকৃতিটা, সেটা কিন্তু একটা খুব জটিল পরিস্থিতিতে তৈরি হচ্ছে। তা আগামী দিনে পাকিস্তান কি ভূমিকাটা নেয়, সেটাই আগামী দিনে আসলে দেখার বিষয়। লেট উই ওয়েট অ্যান্ড সি। আর কি নতুন ডেভেলপমেন্ট হবে সেটা আমি আপনাদেরকে পরে জানানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।